জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজানো হয়েছে প্রাঙ্গণ। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা। বেশ কয়েকজন বিচারপতির অনিয়মের তদন্ত শেষ করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। উচ্চ আদালতের বিজ্ঞপ্তি, সুপারিশ পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে। 4 দিনের সফরে ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হর্তা। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সেনাকুঞ্জে গার্ড অব অনার প্রদান। আদানির বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে আলোচনার খবর নাকচ করল পিডিবি। চেয়ারম্যান বলছেন প্রস্তুতি চলছে। অভিযুক্ত কর্মকর্তারা এখনও বহাল তবিয়তে, দাবি ক্যাবের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। আগামীকাল মহান বিজয় দিবস। শ্রদ্ধা ভরে স্মরণ করা হবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা, দেশি বিদেশি কূটনীতিক সহ সর্বসাধারণের আগমন ঘিরে প্রস্তুত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজানো হয়েছে সৌধ প্রাঙ্গণ। সাভার থেকে বিস্তারিত জানাচ্ছেন মাইমুনা হায়দার চৌধুরী। ক্যামেরায় ছিলেন মঞ্জুরুল হক মঞ্জুর। 1.5 বছরের ছোট্ট হাসান, কপালে বিজয়ের মানচিত্র আর হাতে লাল সবুজের পতাকা দুলিয়ে এসেছে গৌরবের স্মৃতিসৌধ দেখতে। ও যেন আস্তে আস্তে বড় হয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো জানতে পারে, শিখতে পারে, এই জন্য আমরা এখানে আসা হয়েছে। হাসানের মতো অনেকেই বিজয় উদযাপনের একদিন আগেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ভিড় করছেন স্মৃতিসৌধের মূল ফটকে। কিন্তু নিরাপত্তার কারণে সপ্তাহখানেক আগেই জনসাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। স্মৃতিসৌধ দেখতে এসেছি। বিজয় দিবসের দিন অনেক ভিড় থাকে, তার জন্য আগে এসেছি। ভেবেছিলাম যে আমি পরিদর্শন করে যেতে পারবো, কিন্তু যেতে পারিনি। 45 মিটার উঁচু সৌধের চূড়ার উপর সূর্যের ঝলকানি আর লাল সবুজের পতাকার একচ্ছত্র আধিপত্য জানান দিচ্ছে দেশের বীর সৈনিকদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত এ প্রাঙ্গণ। 54তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটক থেকে শহীদ বেদি পর্যন্ত ধুয়ে মুছে রাঙিয়ে তোলা হচ্ছে রং তুলির আঁচড়ে। পায়ে হাঁটার লাল ইটের পথও সাদা রঙের আঁচড়ে শুভ্র করে তুলছেন শিল্পীরা। আগাছা কেটে আর বর্ণিল ফুলের গাছ লাগিয়ে চলছে শোভাবর্ধনের কাজ। ইট বালু সিমেন্টের কাজ করিতেছি, এখানে ধোয়া মশার কাজ করিতেছি। এখানে আমরা বিভিন্ন ফুলের চারা দিয়ে জায়গা সুন্দর করতেছি। যেভাবে সুন্দর হয় সেভাবে সাজাই কাজে আমরা রঙের কাজ করতেছি। লেকে হাঁসের জলকেলি আর লাল পদ্ম যেন বাড়তি মাত্রা যুক্ত করেছে 108 একরের সৌধ চত্বরে। দিবসটি ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো এলাকা। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা। পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে স্মৃতিসৌধ এলাকা। যতবারই স্বাধীনতার প্রশ্নে আঘাত আসবে, ঠিক ততবারই এদেশের মানুষ মাথা উঁচু করে তার প্রতিবাদ জানাবে। সে কথাই স্মরণ করায় সাভারের এই জাতীয় স্মৃতিসৌধ। আর তাই এবারেও জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত বাংলাদেশের মুক্তি সংগ্রামের এই নিদর্শন। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। প্রস্তুতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাতীয় স্মৃতিসৌধে এই মুহূর্তে সর্বসাধারণের জন্য প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। এখানে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়া কেউই এখন আর ভেতরে প্রবেশ করতে পারছে না। আমরা দেখেছি বেশ কয়েকজন দর্শনার্থী এসেও ঘুরে গিয়েছেন, কারণ নিরাপত্তার স্বার্থে আজকে ঠিক বেলা 11টার পর থেকেই ভেতরে যারা অবস্থান করছিলেন সবাইকে বের করে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী ভেতরে সব কিছু তদারকি করছে এবং ভেতরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য পুরোটা স্ক্যানিং চলছে। এবং এরপর অর্থাৎ আজকে ঠিক 11টার পর থেকে আগামীকাল অর্থাৎ 16ই ডিসেম্বরের প্রথম প্রহর পর্যন্ত আর কেউই তেমনভাবে প্রবেশ করতে পারবে না, কারণ আমরা জানি 16ই ডিসেম্বরের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, উপদেষ্টারা সহ
বিভিন্ন যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন তারা এখানে উপস্থিত হবেন। সেই উদ্দেশ্যে নিরাপত্তা বলয়ে পুরো স্মৃতিসৌধ এলাকা কিন্তু ঘিরে ফেলা হয়েছে। পাশাপাশি শুধুমাত্র স্মৃতিসৌধে বা এর আশেপাশের এলাকায় যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তা কিন্তু নয়, পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে যেমন গাজীপুর, মানিকগঞ্জ সহ মূলত আমিনবাজার পর্যন্ত, এই স্মৃতিসৌধ থেকে আমিনবাজার পর্যন্ত যে সড়কটি রয়েছে এই সড়কটিরও পুরো নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এই নিরাপত্তার কাজে মোটামুটি তারা 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা পুরো স্মৃতিসৌধকে কেন্দ্র করে সাজিয়েছে। এবং পাশাপাশি আমরা আজকে সকাল থেকে যেটা লক্ষ্য করেছি যে সৌন্দর্য বর্ধনের কাজ কিন্তু আজকে সকাল থেকে চলছে। স্মৃতিসৌধের সামনে যে সড়কটি রয়েছে এটিও কিছুক্ষণ আগে আমরা দেখেছি কার্পেটিং চলছে, পাশাপাশি কিছু রঙিন করার কাজ চলছে, সাজসজ্জার কাজ চলছে। এবং সব কিছু মিলিয়ে যদি আমি সবশেষ পরিস্থিতি আরেকবার বলে দিতে চাই, সেটা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, পাশাপাশি সৌন্দর্য বর্ধনের কাজও কিন্তু একদমই শেষ পর্যায়ে। এই ছিল সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছে সর্বশেষ। জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। অনিয়মের অভিযোগে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্যাবলী ও তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। তবে বিচারপতি কারা এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে 4 ডিসেম্বর সুপ্রিম কোর্টের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অসৎ আচরণের অভিযোগ সংক্রান্ত প্রাথমিক তদন্ত করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং এই তদন্তের অগ্রগতি হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গত 16 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান ও বিক্ষোভের সময় পতিত আওয়ামী লীগ সরকারের দোসর বিচারকদের পদত্যাগের দাবি তোলা হয়। ওই দিন হাইকোর্ট বিভাগের 12 বিচারককে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। আর 5 বছরের বেশি সময় আগে অসৎ আচরণের অভিযোগ ওঠা 3 বিচারক গত 19 নভেম্বর পদত্যাগ করেন। এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অনিয়মের অভিযোগে হাইকোর্ট বিভাগের মোট 15 জন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এর মধ্যে তদন্ত চলা অবস্থাতেই 3 জন বিচারপতি নিজে থেকেই রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেছেন। এখন 12 জন বিচারপতির বিষয়ে তদন্ত চলছে এবং তাদের মধ্যে কতিপয় বিচারপতির তদন্ত শেষ হয়েছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তরফ থেকে এটি জানানো হয়েছে এবং সেটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেই তারা এই বিস্তারিত প্রকাশ করে থাকে সুপ্রিম কোর্ট, এবং সেখানে বলা হয়েছে যে কতিপয় বিচারপতির অনিয়ম তদন্তের বিষয়টি শেষ হয়েছে এবং সেটি রাষ্ট্রপতির কাছে সুপারিশ আকারে পাঠানো হয়েছে। এখন রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিলেই এই যাদের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া যাবে। আর যেটি বলে রাখি যে এই 5 আগস্টের পট পরিবর্তনের পরেই বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধেই কিন্তু অনিয়মের অভিযোগ ওঠে এবং তারা দলীয় ক্যাডারের মতো, অর্থাৎ আওয়ামী লীগের বিচারপতির মতো রাজনৈতিক নেতাদের মতোই কাজ করেছেন, এমনটি অভিযোগ আমরা দেখেছি। এবং 5 আগস্টের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 6 বিচারপতি। এবং এরপরই আমরা দেখেছি যে হাইকোর্টের যারা দলদাস বিচারপতি আছেন, যাদের বিরুদ্ধে নানা রকম অনিয়মের অভিযোগ রয়েছে, তাদের পদত্যাগের দাবিতেও কিন্তু হাইকোর্টে বিক্ষোভ হয়েছে এবং বিক্ষোভের মুখেই 12 জন বিচারপতিকে তাৎক্ষণিকভাবে ছুটিতে পাঠানো হয় এবং এরপরেই কিন্তু সিদ্ধান্ত হয় যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্গঠন হলে তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার যাবে, এমনটি কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছিল। এবং এই তদন্ত চলছিল এবং তদন্ত চলা অবস্থাতেই আমরা দেখেছি যে 3 জন বিচারপতি পদত্যাগ করেছেন, যদিও তাদেরকে 2019 সালেই বিচার কাজ থেকে বিরত রাখা হয়েছিল। এবং যে 12 জন এখন অবশিষ্ট রয়েছেন যাদের বিরুদ্ধে তদন্ত চলছে, তাদের মধ্যে কয়েকজনের তদন্ত কাজ শেষ হয়েছে এবং তদন্তের রিপোর্টটিও কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পাঠানো হয়েছে। এখন নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সম্মতি দিলেই তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে, এমনটি কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে। এবং হাইকোর্ট বিভাগের আরও বেশ কয়েকজন বিচারপতি রয়েছে যাদের বিরুদ্ধে আইনজীবীদের অভিযোগ রয়েছেন এবং আইনজীবীরা একটি তালিকাও দিয়েছিলেন প্রায় 30 থেকে 33
জন বিচারপতির বিরুদ্ধে। এর মধ্যে থেকেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে 12 জন বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখা হয়েছে এবং এরপরে আমরা দেখেছি যে এই বিচারক শূন্যতা কাটাতে একযোগে 23 জন বিচারপতির কিন্তু নিয়োগ দেওয়া হয়েছিল এবং আইনজীবীদের মধ্যে এখনও কিন্তু ক্ষোভটা রয়ে গেছে যে শুধুমাত্র 12 জনই নয়, এর বাইরে আরও বেশ কয়েকজন বিচারপতি রয়েছে, তাদের ভূমিকা বিতর্কিত ছিল এবং তারা ন্যায় বিচার করেননি এবং তারা আওয়ামী লীগের সিদ্ধান্ত বা আওয়ামী লীগের সরকার সে সময়ে শেখ হাসিনার সরকারের সিদ্ধান্তই বাস্তবায়ন করে গেছেন। সেই সব বিচারপতিদেরকেও কিন্তু ব্যবস্থা নিতে হবে। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে আপাতত 12 জন বিচারপতির বিষয়ে তদন্ত হচ্ছে, এরপরে যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, সুনির্দিষ্ট অভিযোগ যদি আসে তাদেরও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিষয়ে কয়েকজন বিচারপতির তদন্ত শেষ হওয়ার বিষয়ে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে। ঢাকা সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হর্তাকে গার্ড অব অনার দিয়েছে সশস্ত্র বাহিনীর চৌকস দল। সকালে সেনাকুঞ্জে তাকে এ গার্ড অব অনার দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর পূর্ব তিমুরের প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এবং প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকের পরে একটি যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এ সময় দুই দেশ ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি এবং ফরেন অফিস কনসালটেশনের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে দুই দেশের মধ্যে। এর আগে সকালে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। আগামীকাল তিমুর লেস্তের প্রেসিডেন্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সাফারের জাতীয় স্মৃতিসৌধ যাবেন। কাজ শুরুর প্রায় এক যুগ পর চালু হলো বিআরটি লেনে সড়ক পরিবহন কর্পোরেশনের এসি বাস চলাচল। সকালে গাজীপুরের শিববাড়িতে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা ফজলুল কবির খান। উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা জানান, শিববাড়ি থেকে বিআরটিসির 10টি এসি বাস ছাড়াও বিমানবন্দর পর্যন্ত চলবে ছোট বাহন। আগামী জুনের মধ্যে প্রকল্পের কাজ পুরোপুরি শেষের আশা প্রকাশ করেন তিনি। এর আগে ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে চালু করা হয় 4 জোড়া নতুন কমিউটার ট্রেন। নতুন ট্রেন চালুর খবরে সকাল থেকেই স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। উচ্ছ্বাস প্রকাশ করে তারা জানান, ট্রেনের মাধ্যমে গাজীপুরের সঙ্গে ঢাকার দূরত্ব আরও কমবে। আর উপদেষ্টা জানান, আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা নরসিংদী ও ঢাকা নারায়ণগঞ্জ রুটেও কমিউটার ট্রেন চালু হবে। বিআরটি লেনে বড় বাস ঢুকতেছে, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো সময় একটা দুর্ঘটনার কারণ হতে পারে। তো ওই জন্য আপাতত শুধুমাত্র বিআরটিসি বাস এবং ছোট যানবাহন, প্রাইভেট কার ইত্যাদি ওই লেনে ব্যবহার করা যাবে। তো এই জন্য আপনারা সাইনবোর্ড টাঙিয়ে দেবেন, প্রয়োজন হলে একটা পুলিশ ক্যামেরা বসাবেন। ভারতের আদানি গ্রুপ থেকে আমদানি করা বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে কোনো আলোচনা হয়নি বলে নিশ্চিত করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। অথচ সম্প্রতি দাম সহ চুক্তির বিভিন্ন বিষয়ে পিডিবির সঙ্গে আলোচনা চলছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে আদানি পাওয়ার লিমিটেড। পিডিবি চেয়ারম্যান বলছেন, আদানির সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি নেওয়া হচ্ছে মাত্র। এদিকে আদানিকে বাড়তি সুবিধা দেয়া কর্মকর্তারা এখনও বিদ্যুৎ খাত নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ ক্যাবের। মহির মারুফের রিপোর্ট। এ যেন নিজের মর্জি মাফিক দাম নির্ধারণ। 1 টাকা কিংবা 2 টাকা নয়, বাংলাদেশের কাছে 2022-23 অর্থ বছরে আদানি পাওয়ার লিমিটেড ইউনিট প্রতি বিদ্যুৎ বিক্রি করেছে রীতিমতো দ্বিগুণ দামে। ভারতের অন্যান্য বিদ্যুৎ কেন্দ্র থেকে 60 টাকার কমে বিদ্যুৎ আমদানি করেছে বাংলাদেশ। সেখানে আদানির থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনেছে 14 টাকা 2 পয়সায়। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, 2023-24 অর্থ বছরে দাম কমিয়ে আদানি ইউনিট প্রতি 12 টাকায় বিদ্যুৎ বিক্রি করলেও তা ভারতের অন্যান্য বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানের নির্ধারিত দামের চেয়ে 27% বেশি। আর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের তুলনায় এ দামের পার্থক্য 63%। অসময়ে চুক্তিতে পিডিবির সঙ্গে আদানির সম্পর্কে টানপোড়েন উঠে এসেছে রয়টার্সের ওই প্রতিবেদনে।
পিডিবির সঙ্গে আলোচনা চলছে বলে রয়টার্সকে আদানি একথা জানালেও পিডিবির চেয়ারম্যান বলেন এখন পর্যন্ত হয়নি কোনো গঠনমূলক আলোচনা, তবে চলছে প্রস্তুতি। আমরাও আমাদের নিজস্বভাবে আমরা এই পিপিএ গুলো স্টাডি করতেছি, কারণ তাদের সাথে কথা বলতে গেলে বা অফিসিয়াল কোনো প্রস্তাবনা দিতে গেলে আমাদেরকে বিষয়গুলো আগে জানতে হবে, বুঝতে হবে কোন কোন জায়গাগুলোকে অ্যাড্রেস করা যায়। অ্যাকোমোডেটেড করে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো। ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিদ্যুৎ বিভাগে বড় বড় এসব দুর্নীতির কলকাঠি নেড়েছেন তাদের অনেকেই এখনো রয়েছেন বহাল তবিয়তে, তাদের বিরুদ্ধেও নিতে হবে ব্যবস্থা। আদানি কাছ থেকে আমরা ন্যায্য যৌক্তিক মূল্য ইন্ডিয়ান কনটেক্সটে আমরা ডবল দামে কিনছি। আদানিকে এভাবে লাভবান করেছে, তারাই যে সরকারের মধ্যে নেই বা তারাই যে বিদ্যুৎ খাত নিয়ন্ত্রণ করছে না, সেটা এই 3 মাসের কর্মকাণ্ডে আমরা সে সন্দেহ করি। আদানির এই অসম চুক্তি থেকে আগামীতে শিক্ষা নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। টানা 3 দিন ধরে পঞ্চগড় জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 9.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে চুয়াডাঙ্গায়ও সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা আরও কমতে পারে। হিম বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। শীত থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে উষ্ণতা নেয়ার চেষ্টা করছেন মানুষ। যানবাহন চলাচল সড়কে তুলনামূলক কম। কালুর যে পরিমাণ খিদার কালু দেখতেছিস না। শীত মৌসুম এলেই বদলে যায় চট্টগ্রামের খাতুনগঞ্জের আমিন মার্কেট ও আসাদগঞ্জের একাংশ। ভোগ্যপণ্যের দোকানে ওঠে আমদানিকৃত পুরাতন পোশাক। এবার মৌসুমের শুরুতেই শীতের তীব্রতা বাড়ায় জমজমাট হয়ে উঠেছে বেচাকেনা। তবে লাইসেন্স ও ডলার সংকটে এবছর আমদানি কমায় চাহিদার তুলনায় সরবরাহ কম বলে দাবি ব্যবসায়ীদের। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। পিকআপ আর ভ্যান থেকে নামানো হচ্ছে একের পর এক পুরানো কাপড়ের গার্ড। শীত মৌসুম এলে চট্টগ্রামের খাতুনগঞ্জের আমিন মার্কেট ও আসাদগঞ্জের একাংশের চিত্র এভাবে পাল্টে যায়। তাইওয়ান, কোরিয়া, চীন ও জাপান থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে আনা হয় এসব পুরাতন কাপড়। শীত যতদিন থাকে ততদিন পুরাতন কাপড়ের এই ব্যবসা করেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। দাম আগের চেয়ে এত বেশি না, মোটামুটি নিয়ন্ত্রণে আছে। উত্তরবঙ্গে বা নোয়াখালী বা ঢাকা এগুলো পুরো বাংলাদেশেই চলে আমাদের এই মালগুলো। ডলারের দাম তো আর সরকারে নিয়ন্ত্রণ করতে পারবে না, তো নিয়ন্ত্রণ করতে পারবে। পুরাতন গরম কাপড়ের প্রধান ক্রেতা হতদরিদ্ররা হলেও দেশের বিভিন্ন এলাকার নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের একটি বড় অংশ এর উপর নির্ভরশীল। শীতও একটু বাড়ছে, বেচাকেনার হারও একটু বাড়ছে মোটামুটি। গরিব শ্রেণীর মানুষ বেশিরভাগ কিনে। প্রতি বছর 2 বার পুরাতন কাপড় আমদানি হলেও এবার এলসি জটিলতায় অক্টোবর-নভেম্বর মাসে তা করতে পারেনি ব্যবসায়ীরা। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কমেছে। যারা নিম্ন শ্রেণীর মানুষ তারা যে চাহিদার তুলনায় আমাদের কাপড় পেত সেই চাহিদার মোতাবেক কাপড় পাচ্ছে না, বেঁধে মালার কাপড় বাড়তি। দেশে প্রায় 5000 পুরাতন কাপড়ের আমদানিকারক রয়েছেন। এছাড়া পাইকারি ও খুচরা ব্যবসায়ের মাধ্যমে এর সঙ্গে যুক্ত আরও 1 লাখের বেশি মানুষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। তিমুরের প্রেসিডেন্টের সফর ঘিরে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছি সেখানে। And he stands up for the rights of the people all around the world, not just Timor-Leste. So he's a very known person in the world. And I'm so happy to be a friend of his. And he being my friend, I can call him a friend. I was stunned when I heard that when he received the Nobel Peace Prize, he put all his money in microcredit. So that was a very pleasant surprise for me that still our relationship was not that close at that time. When I heard that, it really amazed me. That shows something that he really loved
to do, giving all his money, the prize money, into microcredit. And since he became a foreign minister in the beginning, he was promoting microcredit and invited me and my colleagues to come to East Timor to promote that. Even before I arrived, Helen Todd, a close friend of ours from Malaysia, she was invited to start a microcredit program in East Timor. So when I arrived, I could go and visit them in Mosin Nasi and other areas of East Timor. So ever since, he became a big fan of microcredit and all the things that it stands for, particularly in his country, and promoting it internationally. And we can joint statements asking for rights for the people, our rights for the environment, and similar other issues. We have issued so many common statements together, bringing other people to sign in. And what surprised me, he was the one who jumped up to sign statements to protect me. And you remember many hundreds of people around the world who signed those statements again and again to protect me from the previous regime's anger against me. And he was always the first one to come up and say, I'm there, and put his name on those statements around the world. And that friendship continues. Today we can work together. So in many fields we explore. In Bangladesh and East Timor, history is intertwined, because the birth of East Timor is connected with Bangladesh. Very surprising for many people to hear that. Because when East Timor was created, it was under the supervision of United Nations. And the first one to be the representative to oversee the East Timor transition was Sergio Melo, right? A Brazilian. And he was the head of the administration in East Timor, when the East Timorese is not given the responsibility to run the country yet. But he was transferred soon after. He left for Iraq. If you remember, a shocking thing happened. He was killed in Iraq. The whole world was stunned by his death. The person who succeeded in East Timor was Amira Haq from Bangladesh. So Amira Haq was literally the head of the government in East Timor. And Bangladeshi Peace Corps, peacekeeping army, they were the ones who were running the country, along with many other international peacekeeping forces, to bring order and peace in the island. And because of the connection with Amira Haq and the Bangladeshi Peace Corps mission, the entire police force of East Timor was a Bangladeshi police force. So wherever you go, you see Bangladeshi police force. They are the people ensuring law and order in East Timor. And when I was visiting in 2004, I was invited by Amira Haq in her big palace, inviting everybody in East Timor. I saw how much respect she enjoyed from all the Timorese people and all the people under her. And she did a good job in running the country and winning the respect and love of the Timorese people. And I realized it when I was visiting the villages. The moment they knew that I'm from Bangladesh, they always admired, because some Bangladeshis are running the country. So I can see how much love and respect she enjoyed at that time. And still, many Bangladeshis work there.
I don't know about the police force. Police force is probably now Timorese police force. But the fact that at the very birth, Bangladesh was very much part of Timorese history. সরাসরি যুক্ত ছিলাম তেজগাঁয়ের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। সেখানে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর্থিক অনুদানের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিচ্ছেন মার্কিন ধনকুবেররা, এমন খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। এদিকে ডোনাল্ড ট্রাম্পের করা মানহানির মামলায় প্রেসিডেন্সি ফাউন্ডেশন অ্যান্ড মিউজিয়ামকে $1.5 কোটি মার্কিন ডলার জরিমানা দেবে ABC নিউজ। CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মামলা নিয়ে উভয় পক্ষ একটি সম্মতিতে পৌঁছেছে। এছাড়া ট্রাম্পের আইনজীবীদের $1 কোটি ফিও পরিশোধ করবে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ABC নিউজ কর্তৃপক্ষ ও উপস্থাপক জর্জ স্টেফানোপলস ক্ষমা চাইবেন ট্রাম্পের কাছে। তার এমন শর্তে সংবাদ মাধ্যমটি পুরোপুরি সম্মত হয়েছে বলে জানা গেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেশ কয়েকজন বিচারপতির অনিয়মের তদন্ত শেষ করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। উচ্চ আদালতের বিজ্ঞপ্তি, সুপারিশ পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজানো হয়েছে প্রাঙ্গণ। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা। এবং 4 দিনের সফরে ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সেনাকুঞ্জে গার্ড অব অনার। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।